বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা। বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখারও পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীদের দেয় সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক গ্রেফতারের সুবিধার্থে গাইবান্ধার এমপি লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদন, শুনানি বুধবার। টাঙ্গাইল উপনির্বাচনে কাদের সিদ্দিক ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঋণ খেলাপির, জানালেন রিটার্নিং অফিসার। এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৬৮ লাখ ভারতীয় রুপি উদ্ধার, এখনো আটক করা যায়নি কাউকেই। প্রবাসী সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি দূতাবাসগুলো তাদের নাগরিকদের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বললেও এখনো বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা। অর্থনীতিবিদদের পরামর্শ স্থিতিশীল অর্থনীতির স্বার্থে বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখার। অন্যদিকে বিশ্ব অর্থনীতির স্বার্থেই বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা হারাবেন না বিদেশিরা, এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সম্প্রতি দুই বিদেশি নাগরিক খুনের ঘটনার পর অনেকটা সাবধানে চলাচল করতে বলা হয় বিদেশি নাগরিকদের। এর ফলে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরও বাতিল করেন অনেকেই। এতে করে আশঙ্কা তৈরি হয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার। তবে এসব ঘটনাকে বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো বাধা হিসেবে মনে করছেন না স্বয়ং বিদেশিরা। আমার মনে হয় না বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা বড় কোনো সমস্যা, কারণ এখানকার জনগণ খুব আন্তরিক আর সরকারও বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। আমরা এখানে জ্বালানি খাতে বিনিয়োগ করতে এসেছি। আমি মনে করি এখানে বিনিয়োগ সবসময় লাভজনক। অর্থনীতিবিদরাও বলছেন দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে, এখনো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অবশ্যই এটি নিন্দনীয়, কিন্তু এটি ব্যবসার জন্য অনেক বড় ব্যয়বহুল, এটি আমার কাছে এখনো মনে হয়নি। যেহেতু বাংলাদেশে ক্রস বর্ডার টেরোরিজমের আশঙ্কা আছে, সুতরাং এই বিষয়গুলোকে আলাদাভাবে নজর দেওয়ার জন্য ঘনিষ্ঠভাবে এই যে ওয়েব বেস যে কোনো ধরনের তথ্যপত্র বিশ্লেষণ, কারা কি করছে না সেগুলোকে আরো বেশি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা, সেটি দরকার। বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারে এমন অস্থিরতা তৈরির আশঙ্কা নেই বলে দাবি করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মনে হয় না এটাতে আমাদের ইনভেস্টমেন্টে কোনো ইম্প্যাক্ট পড়বে। বাংলাদেশের গ্রোথ সবার জন্যই ভালো সংবাদ। বাংলাদেশে যদি আপনার অরাজকতা বৃদ্ধি পায়, এর ফলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে ভারত, তারপরে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা বিশ্ব এবং চীন সহ রাশিয়া, কারণ তাদের সাথে আমাদের বিরাট ব্যবসা, এবং ব্যবসা মানেই হচ্ছে উইন উইন সিচুয়েশন। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক রয়েছে ঢাকায় বিদেশি নাগরিকের আসা যাওয়ার সংখ্যা। বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে এমন তথ্য। এমনকি বাংলাদেশে পা রেখেই অধিকাংশ বিদেশি নাগরিক বলছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত নন তারা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পুরো দেশে অবস্থানরত ২ লাখেরও বেশি বিদেশি নাগরিকের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এহসান জুয়েলের রিপোর্ট। পশ্চিমা বেশ কয়েকটি দেশ নিরাপত্তা সতর্কতা জারির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল কূটনীতিকদের। তবে তাতে দূতাবাসগুলো তাদের নাগরিকদের সতর্ক অবস্থায় চলাফেরার নোটিশ শিথিল করেনি। উল্টো গত শুক্রবার দ্বিতীয়বারের মতো সতর্কতা নোটিশ জারি করে যুক্তরাজ্য। এই অবস্থার মধ্যে যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দলের আগে ঢাকা ঘুরে গেলেন জার্মান সরকারের মন্ত্রী গার্ড মুলার। একই চিত্র ঢাকা বিমানবন্দরেরও। প্রতিদিন প্রায় ২২,০০০ যাত্রী আসা যাওয়া করে এখানে, গড়ে বিদেশি আসেন ১৫০০। ইমিগ্রেশন সূত্রে এক মাসের তথ্য বলছে ২০১৪ সালের এই সময়টায় যেখানে প্রায় ৪৫,০০০ বিদেশি নাগরিক এসেছিলেন, সেখানে এই বছর এসেছেন সামান্য কম, প্রায় ৪২,০০০। ২৮ সেপ্টেম্বর ইটালিয়ান নাগরিক তাবেলা নিহত হওয়ার পরবর্তী ১৪ দিনে ঢাকা এসেছেন ২৪,৯৩৩ জন বিদেশি। ঢাকা নিরাপত্তা নিয়ে আগত বিদেশিদের অবশ্য রয়েছে কিছুটা ভিন্নমত। My embassy has informed me about the situation. Fifth time I come to Bangladesh and I feel quite safe here so far. うちの会社は非常にナーバスになってます。だからもう毎日連絡しなければいけない安全のことに。উনি সব সময় বাংলাদেশে আসে, উনি
মানে প্রতিদিন নার্ভাস ফিল করতেছে এবং প্রতিদিন সে এখানে কি অবস্থায় আছে জাপানে তাকে দেখানো হচ্ছে। There's some the short news about it, and say like maybe 2 foreigners has been shot, and we go to exhibition, and after that we go to hotel. So maybe it's not problem. বিমান থেকে যারা ঢাকা নামছেন তাদের অধিকাংশই আতঙ্কহীন হলেও কারো কারো মধ্যে নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। আর তাই সরকার বলছে শুধুমাত্র কূটনীতিক এলাকা কিংবা রাজধানী ঢাকা নয়, পুরো দেশেই বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে তারা। এই মুহূর্তে আমাদের 2,14,700 বিদেশি আমাদের বাংলাদেশে অবস্থান করছে। এরা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চলগুলিতে আছে। পুলিশ সুপার লেভেলও আমরা জানিয়ে দিয়েছি তাদের সব যার যেখানে বিদেশিরা আছে তার প্রতি যেন তারা নজর রাখে। আর ঢাকা শহরে আমরা স্পেশালি দেখছি সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি যাতে বিদেশিরা নিরাপদে থাকে। 2 বিদেশি নাগরিক হত্যার পর সরকারের নেওয়া পদক্ষেপগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে নতুন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তাই বাড়তি গুরুত্ব দিয়ে সরকার বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে বসে তিনি কি ষড়যন্ত্র করছেন তার সব তথ্যই সরকারের হাতে আছে। তিনি আরো বলেন, 2 বিদেশি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের দেশ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে বেগম জিয়া জনগণের সঙ্গে শত্রুতা করছেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের অভাবনীয় সফলতার স্বীকৃতিতে গর্বিত এদেশের ব্যবসায়ী সমাজও। আর এই গর্বের অংশ হতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানালো ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন FBCCI। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নই তার একমাত্র লক্ষ্য। আর তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, ব্যবসায়ীদের জন্য বাজার তৈরি হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, একদিকে যখন দেশের উন্নয়ন হচ্ছে, অন্যদিকে বিএনপি নেত্রী বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন। দুর্ভাগ্য এটাই যে দেশে নিজেকে ঘরে অবরুদ্ধ রেখে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এখন দেখি বিদেশে বসে বাংলাদেশে আবার বিদেশি হত্যার এক ষড়যন্ত্র, বিদেশি হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। এখন ওই চেষ্টায় তাদের লিপ্ত রয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হবে কেন? এটা তো দেশের সাথে মানুষের সাথে শত্রুতা করা। এই শত্রুতা কিসের জন্য? প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের 2 বিদেশি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিতভাবেই হবে। দেশের এই ক্ষতি করার জন্য আমাদের কাছে অনেক খবর আছে যে কি কি অপকর্ম করা হচ্ছে। যাই হোক, এটুকু বলতে পারি যে এ পর্যন্ত বহু কিছু চেষ্টা করা হয়েছে। যারা খুন করেছে সেই খুনি যেই হোক, তাকে আমরা খুঁজে বের করবই এবং আমরা তার বিচার করবই। তাদেরকে আমরা ছেড়ে দেব এটা কিন্তু না। তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 7 ভাগে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। আর এই লক্ষ্যে সহযোগিতা চান ব্যবসায়ী সম্প্রদায়ের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেয়ার প্রস্তাবিত প্রকল্প অনুমোদন পেল না ইকনেকে। 2209 কোটি টাকার প্রস্তাবনাটি আরও যাচাই বাছাই এবং পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এক্ষেত্রে সংসদ ভবনের লুইয়াই কানের মূল নকশা অপরিবর্তিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, সংসদ ভবনের মূল নকশা হাতে পেলে এ প্রকল্পের কাজ শুরু করা হবে। তৎকালীন পাকিস্তান আমলে পল্টনের সচিবালয়ের স্থাপনা নির্মাণ করা হয়। তবে স্বাধীনতার 44 বছরে দাপ্তরিক কাজের পরিধি বাড়লেও বাড়েনি সচিবালয়ের আয়তন। সেই বিবেচনায় 2012 সালে রাজধানীর শেরেবাংলা নগরে বর্তমান চন্দ্রিমা উদ্যানের পাশে 42 একর জায়গার উপর সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাদ দিয়ে 32 একর জায়গায় করা হয় স্থানান্তরের নকশা। সেখানে 4টি ব্লকে ভাগ করে 9 তলা করে ভবন নির্মাণের প্রস্তাব করা হয়। তবে প্রশ্ন ওঠে 9 তলা ভবন নির্মাণ করে সব সুযোগ সুবিধা রেখে জায়গা সংকুলন করা নিয়ে। 2209 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি একনেক সভায় ওঠার পর আলোচনায় আসে লুই আই কানের করা সংসদ ভবনের মূল নকশা ঠিক রাখা নিয়ে।
মঙ্গলবারের সভায় প্রকল্পের অনুমোদন না দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়। লুইকানের মূল নকশাটি আমাদের কাছে নেই, কিন্তু এটার অনুলিপি আছে। মূল নকশাটি আমেরিকায় যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে, এটা এই তথ্য আমাদের কাছে আছে। তো আমরা এই অনুলিপি বা ফটোকপিকে আমরা বিশ্বাস না করে আমরা মূল যে ডকুমেন্টটি আছে এটি আমরা পেতে চাই। সেই মূল ডকুমেন্টটি না পাওয়া পর্যন্ত আমরা এই প্রকল্পটি কাজ আপাতত বন্ধ রেখেছি। সভায় অনুমোদিত 60টি প্রকল্পের মধ্যে পদ্মা সেতুর দুই পাশে নিরাপত্তা নিশ্চিত করতে 99 কম্পোজিট ব্রিগেড সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের অনুমোদন দেওয়া হয়। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আবারও আশ্বস্ত করেন, নিজস্ব অর্থায়নে নির্দিষ্ট সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। পদ্মা সেতুটি কাজ এগিয়ে চলছে, কিউমুলেটিভলি বাই 25% কাজ হয়ে গেছে। আমরা সেই টার্গেট ডেট মোতাবেকই এই প্রকল্পটি বাস্তবায়ন দেখতে পাবো। একনেকের 10ম সভায় ৩,৪৭৫ কোটি টাকা ব্যয়ে 60টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শেষ পর্যন্ত 4 লেন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সচিবালয়ে শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা অনুমোদন না দিয়ে লুই কানের মূল নকশা অপরিবর্তিত রেখে নতুন করে প্রস্তাবনা দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। আমার মনে হয় এই যে পুনর্বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ফেরত দিয়েছেন, এটা অত্যন্ত সুচিন্তিত, খুবই ভালো পরামর্শ। সব দেখে শুনে এবং বিশেষ করে আর্কিটেক্ট, স্থাপত্য ইনস্টিটিউট তাদের সাথে একটু আলাপ করা উচিত। আমি তো মনে করি এখানে কয়েকটি 20তলা বিল্ডিং হতে পারে, কিন্তু সেইটা আবার লুই কান পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ কিনা এবং গোটা এলাকার সাথে স্থাপত্যিকভাবে ব্যালেন্স আছে কিনা সেটা দেখতে হবে। এখানে যখন ডেন্সিফাইড ঘনত্বটা বেড়ে যাবে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু এখানে মানুষজন আসবে, শহরের মানুষজনও আসবে। এই যে বিপুল সংখ্যক চাহিদা এখন নাই এই এরিয়াতে, এরা জেনারেট করলে এক্সিস্টিং ট্রাফিকের সাথে তাদের কি কি সাংঘর্ষিক কন্ডিশন হয় এবং তাকে ট্যাকেল করার জন্য কি কি অবকাঠামো উন্নয়ন করতে হবে, সেগুলি একটা সমীক্ষার মাধ্যমে যদি দেখা হয় তাহলে একটা পূর্ণাঙ্গ রূপে ভূমি ব্যবহারটা করা হবে। প্রবাসী সময়ে আরও থাকছে, মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়ালো 92 জনে। হাসপাতালে চিকিৎসাধীন 21, আরও 80 জন নিখোঁজ বলে জানালেন রাষ্ট্রদূত। এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরের 10ম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত বখাটে আটক। আগামী পৌরসভা নির্বাচন থেকে স্থানীয় সব নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। সাংবাদিকদেরকে একথা জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। এছাড়া দলীয় পরিচয়ের বাইরে নির্বাচন করতে চাইলে তারা আগের মতোই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৌর নির্বাচন হতে পারে জানিয়ে কমিশনার আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। 5 বছর সম্পন্ন হওয়ার 90 দিনের আগে করতে হয় নির্বাচন। সেই ক্ষেত্রে আমাদের প্রায় 250-এর মতো নির্বাচন, পৌরসভা নির্বাচন করতে হবে ডিসেম্বরের মাঝে। আমরা ওই রকমই প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আমরা আশা করছি যে ডিসেম্বরের থার্ড উইকের দিকে আমরা বেশ কিছু ইলেকশন করব। সরকার চূড়ান্তভাবে নির্দেশ পাওয়ার পরে এই ব্যাপারে আমরা আমাদের কিছু পরিবর্তন, আইন বিশেষ করে বিধির কিছু পরিবর্তন করতে হবে, সেগুলো খুব তাড়াতাড়ি আমরা সম্পন্ন করতে পারবো। প্রয়োজন হলে আমাদের আরো বেশি লোকবল নিয়োগ করে আমরা তাড়াতাড়ি কাজগুলো করে ফেলবো। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সহ 4 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার জানান, অগ্রণী ব্যাংকে 10,88,410 টাকা ঋণ খেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই অভিযোগে তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল আলিম ও সৈয়দ মুস্তাক আলীর কাগজপত্রের তথ্যে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এদিকে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে বুধবার ডাকা হরতাল মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যাহার করে নেওয়া হয়। বাতিল করা হয়েছে জনাব বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, তিনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী ঋণ খেলাপি। নাসরিন সিদ্দিকী, তিনিও ঋণ খেলাপি। জনাব মোস্তাক হোসেন স্বতন্ত্র প্রার্থী নয় বলে নিজেকে দাবি করেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের
সমর্থন উনি দাখিল করেননি, মনোনয়ন উনি পাননি বা দেখাননি, দাখিল করতে পারেননি। এবং জনাব আব্দুল আলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিয়েছেন, কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থীতে 1/2 ভোটারের সমর্থন দিতে হয়, যাচাই এগুলি আমরা। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে তাৎক্ষণিক গ্রেফতারের সুবিধার্থে হাইকোর্টের দেয়া আত্মসমর্পণের নির্দেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এই আবেদনটি করেন রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে বুধবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, আত্মসমর্পণের আগেই লিটনকে গ্রেফতারের জন্যই এই আবেদন করা হয়েছে। সোমবার শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। সেই সঙ্গে 18 অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেন। তবে এ সময়ের মধ্যে লিটনকে গ্রেফতার করা যাবে কিনা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেননি আদালত। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে 68 লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এয়ারফ্রেট এলাকা থেকে এসব রুপি উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তারা এয়ারফ্রেট বিভাগে তল্লাশি চালান। এ সময় একটি প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে নম্বর ও ট্যাগবিহীন প্যাকেটটি খুলে 68,05,000 রুপি উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এই সময় কাউকে আটক করা যায়নি। গত 20 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এ ধরনের একটি চালানে 3.5 কোটি রুপি উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় গ্রেফতার করা হয় 5 জনকে। বিপুল পরিমাণ ভারতীয় রুপি পেয়েছি। এই আমরা কাউন্ট করেছি কিছুক্ষণ আগে, আনুমানিক হচ্ছে 68,06,500 টাকা, 500 ভারতীয় রুপি। তদন্ত করে জানা যাবে যে আসলে কি হয়েছিল বা কারা এনেছে বা কি উদ্দেশ্যে এনেছে। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 80 জন। টেলিফোনে সময় সংবাদকে তথ্য জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মোসেহ। 12 অক্টোবর আমাদের কনসাল জেনারেল জেদ্দা সভাপতিত্বে মক্কাতে একটা ডিটেল মিটিং হয়েছে, অ্যাসেসমেন্ট মিটিং। সেখানে আমরা লেটেস্ট ফিগার হচ্ছে 92 জন নিহত। এর মধ্যে 78 জনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে নিখোঁজ আছে আরো 80 জন এবং হাসপাতালে আছে 21 জন। এর মধ্যে মিনার অ্যাক্সিডেন্টের সবাই নাই, অন্যান্য জটিল চিকিৎসার জন্য কিছু অ্যাডমিশন আছে। আর গতকাল পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ থেকে যে ফিগার আমরা পেয়েছি এবং আমরা যে ইনফরমেশন পেয়েছি তাতে 55 জনকে দাফন করা হয়েছে। লাস্ট বাংলাদেশে ফেরত আনার বিষয় এই পর্যন্ত আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ বলেননি যে লাশ ফেরত নিয়ে যেতে। সবাই মোটামুটি এখানে সৌদি আরবেতে দাফন করার জন্যই সম্মতি দিয়েছেন। সেই অনুযায়ী এগুলা সৌদি আরবেতেই আমরা দাফনের ব্যবস্থা সৌদি কর্তৃপক্ষ করেছেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সূত্রপুরে এ ঘটনা ঘটে। এ সময় বখাটে বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। স্বজনরা জানান, কবিতাকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করত বখাটে বিক্রম। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সূত্রাপুরে স্কুলের সামনে মেয়েটির পথ রোধ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিক্রম ও তার সহযোগীরা। পরে গুরুতর আহত অবস্থা স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কবিতা রানী দাস বিজয় সরণী স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আটককৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমাদের স্কুলে আসতেছিল, আমাদের স্কুল থেকে 100 ফিট ফাঁকে মেন রোডের সাথে আমাদের স্কুলে ওকে ছুঁড়ে বসে এলে, তখন আমাদের সকল স্কুলের ছাত্রছাত্রী যায় ওই ছেলেটাকে ধরে ফেলে। আমার রাত্রিটা যেমন মানুষ ওইরকম মানুষ চাই, আমরা উচিত বিচার, আমার রাত্রির বিচার চাই।
আমার এলাকাবাসী সহ আমরা চাই তার ফাঁসি হোক। ডান দিকে পেটের উপরের দিকে একটা স্ট্যাবন সম্ভবত ছুরির আঘাতের কারণে, এবং আরেকটি ওড়না আমরা পেয়েছি এখানে যে কলার বোন আছে ডান সাইডে তার উপরে আরেকটি আমরা ক্ষতচিহ্ন দেখতে পেয়েছি, এটাও সম্ভবত ছুরি আঘাতের জন্য হয়েছে এবং উনি এখানে আসার পূর্বেই উনি মারা গিয়েছেন। মূল যে আসামি তার নাম হলো বিক্রম সরকারকে আমরা অ্যারেস্ট করছি এবং সেও অসুস্থ, তাকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা প্রেম ঘটিত একটা ব্যাপার, প্রেমের কারণে এরকম হচ্ছে, তা আমরা ব্যাপারটা আরো গভীর তদন্ত করতেছি, তদন্ত করে দেখতেছি। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের রাজনগর থেকে মাওলানা ইউনুস আহমদ ও উজের আহমদ চৌধুরী নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনগর থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মানবতা বিরোধী অপরাধ মামলায় ইউনুসকে তার বাড়ি থেকে ও উজের আহমদকে মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার করা হয়। এদিকে 1971 সালে রাজনগর উপজেলার পাঁচগাঁও, খোলাগ্রাম সহ বিভিন্ন এলাকায় গণহত্যার সাথে এ দুজন সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। গ্রেফতার ইউনুস আহমদের বাড়ি রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে এবং উজের আহমদ চৌধুরীর বাড়ি একই উপজেলার গয়াসপুর গ্রামে। সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবারই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কামরুলকে দেশে ফিরিয়ে আনতে সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার মাহবুবুল করিমের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল সৌদি আরব যান। এর আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দী বিনিময়ের জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে কামরুলকে ফেরত দিতে সম্মত হয় সৌদি কর্তৃপক্ষ। চলতি বছরের 8 জুলাই শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর সৌদি আরবে পালিয়ে যান কামরুল। পরে 13 জুলাই সেখানকার প্রবাসী বাংলাদেশিরা কামরুলকে আটক করে সৌদি কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন রাজীবের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম কাজী কামরুল ইসলামের আদালত এ রায় দেন। এদিন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিশু নির্যাতনকারী শাহাদাতকে কারাগারে রাখার আবেদন করেন মিরপুর থানার তদন্ত পরিদর্শক। অন্যদিকে শাহাদাতের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জাতীয় দলের এই পেসারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত 8 অক্টোবর শাহাদাতকে 3 দিনের রিমান্ড দেন ঢাকার মহানগর হাকিম। গৃহকর্মী নির্যাতনের মামলায় গত 5 অক্টোবর নিম্ন আদালত আত্মসমর্পণ করেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। যেহেতু একটা শিশু নাবালিকা শিশু কন্যাকে তার উপরে যেভাবে এই 1 নম্বর আসামি এবং 2 নম্বর আসামি তার উপর যে ধরনের নির্যাতন করা হয়েছে, সেই সুষ্ঠু তদন্তের জন্য ন্যায় বিচারের স্বার্থে আমরা জামিনের আপত্তি করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি অন্তে জামিনের আবেদন নামঞ্জুর করেছে। 3 দিনের রিমান্ড শেষে বিজ্ঞ সিএমএম আদালতে প্রেরণ করা হয়েছিল। আমরা আসামি শাহাদাত হোসেনের পক্ষে জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে জামিনের আবেদন নামঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে জামিনের জন্য যাব। শরতের শুভ্র কাশফুলের স্নিগ্ধতা আর সাদা মেঘের ভেলাই জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের বার্তা। বছর ঘুরে আবারও মর্তে আসছেন দুর্গতিনাশিনী। দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রতি নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতারা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে ঘিরে এরই মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাশেদ বাপ্পির রিপোর্ট। চণ্ডীপাঠের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে এরই মধ্যে মর্তে বরণ করে নিয়েছেন ভক্ত পূজারীরা। আগামী সোমবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের হাওয়া বইছে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। বেশিরভাগ মন্দির ও মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠছেন সন্তান সহ দেবী দুর্গা। কাটাগুলা দিছি, এগুলা জোড়ায় তারপর আমরা রং দিব। কাজ করার থেকে আনন্দটাই বেশি মনে করি। নেট থেকে আমরা বিভিন্ন রকম পিক নামাই, যেমন নতুন রকম, মানে যত দিন যায় তত তো আপডেট হতে থাকে। তাদের তো চাহিদার শেষ নেই, তাদের চাহিদা পূরণ করার জন্য আমি যাতে চেষ্টা করতে হয় ওইগুলো করে দিই। পূজাকে কেন্দ্র করে সর্বত্র যেন উৎসবের আমেজ। কেউ কেউ ব্যস্ত নিজেকে উৎসবের রঙে রাঙাতে নতুন পোশাক আর শাখা সিঁদুর কেনায়, কেউ বা ব্যস্ত প্রতিমা সাজানোর সামগ্রী কিনতে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের কাপড় কিনলাম, চূড়ার সেট দেখতেছি,
অস্ত্রের সেট কিনছি। আমাদের সব থেকে হিন্দুদের বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা, তা আমরা এটাতে অনেক আনন্দ করব। পুজো উপলক্ষে শাখা, তারপরে পলা বা ওই জাতীয় জিনিসগুলো আমরা প্রতি বছর কিনে থাকি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সর্বাত্মক সহায়তা চায় পূজা কমিটি। 28,000 পূজা মণ্ডপ যেন নিরাপদ থাকে এবং উৎসবে যেন সবাই আমরা থাকতে পারি, এবং সেই জায়গায় প্রশাসনকে আমরা একদম ব্ল্যাঙ্ক চেক দিয়েছি, যা দরকার তা যেন আমাকে দেওয়া হয়। এদিকে দুর্গাপূজা নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই কয়েকটি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। সেই অনুযায়ী আমাদের নিরাপত্তা বলয় পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা তৈরি করব। আমাদের পোশাকে আমাদের পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ইন্টেলিজেন্স এজেন্সি তাদেরও একটা উপস্থিতি থাকবে। দেশে এবছর 29,000-এরও বেশি মণ্ডপে পূজা হবে দেবী দুর্গার। আগামী 19 অক্টোবর ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে 22 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে এবার অর্থদণ্ডে দণ্ডিত হল অভিজাত সুপার শপ আলমাস। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান 1 নম্বরে প্রতিষ্ঠানটির 2টি শাখায় অভিযান চালিয়ে 6 লাখ টাকা জরিমানা করে র্যাব 1-এর ভ্রাম্যমাণ আদালত। আদালতকে সহায়তা করেন বিএসটিআই এর 2 জন পরিদর্শক। আলমাস সুপার শপ থেকে শ্যাম্পু, লিপস্টিক, ট্যালকম পাউডার সহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন প্রসাধন সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে আলমাস জেনারেল স্টোর থেকে জব্দ করা হয় অনুমোদনহীন শিশু খাদ্য ও জুস। অভিযানের সময় 2টো শাখাই আদালতে সব পণ্য আমদানির কাগজপত্র দেখতে চান, তবে আলমাস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তা উপস্থাপন করতে পারেননি। বিএসটিআই অনুমোদন ব্যতীত বিভিন্ন ধরনের কসমেটিক্স, তারপর জুস এগুলো পেয়েছি। প্রায় আমরা এখানে 27 ধরনের আইটেম পেয়েছি যেগুলো বিএসটিআই অনুমোদন নেই। কিছু পণ্যের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখও ছিল না, যাদের আমরা বুঝতে পারছি না যে এরা কতদিন পর্যন্ত খাওয়ার যোগ্য হবে। রামপাল, ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্র সহ সুন্দরবন বিধ্বংসী সকল প্রকল্প বাতিলের দাবিতে সুন্দরবন রক্ষা অভিযাত্রা শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে সিপিবি ও বাসদের নেতাকর্মীরা সুন্দরবনের অভিমুখে যাত্রা শুরু করে। অভিযাত্রাটি 13 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে বলে সমাবেশ থেকে জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবনের পাশে রামপাল, ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে বনের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে যে উন্নয়ন তা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এ সময় সুন্দরবন রক্ষায় বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। আমি আগেও বলেছি, আজকে এই অভিযাত্রার সম্মুখে দাঁড়িয়ে সুন্দরবন যদি ধ্বংস হয় বাংলাদেশ অরক্ষিত হয়ে যাবে, বাংলাদেশের মানুষ অরক্ষিত হয়ে যাবে। সেই জন্য এই দেশের সকল মানুষের লড়াই সুন্দরবন রক্ষার জন্য ঐক্যবদ্ধ করতে হবে। সুন্দরবন আমাদের অস্তিত্ব, আমরা সুন্দরবন রক্ষা করব। যারা এর ধ্বংস করবে তাদের আজ বিচার হবে, আগামীকাল বিচার হবে, পরশুদিন বিচার হবে। আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ দিবসকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল আর্থ অ্যান্ড নেচার অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিএসআরএম এর অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা অনুষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 120 জন প্রতিযোগী অংশ নেন। পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধুমাত্র পোশাক সেলাই করে বিদেশে রপ্তানি করা লক্ষ্য নয়, দেশেই তৈরি পোশাক খাতের সব ধরনের শিল্প গড়ে ওঠার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। মঙ্গলবার দুপুরে রাজধানী ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দক্ষতার অভাবে বেশি পারিশ্রমিক দিয়ে প্রতিবেশী রাষ্ট্র থেকে জনশক্তি আমদানি করা হয়। এসব পদে ভবিষ্যতে দেশের শিক্ষিত এবং মেধাবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এবার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি কয়েকটি অনুষদ থেকে 900-র বেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দেশীয় ও ফাস্ট ফুড আইটেমের খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যাল।
8টি ফাস্টফুড ব্র্যান্ড এ ফেস্টিভ্যালে অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজন। ব্যস্ত জীবনে সময় স্বল্পতায় রকমারি খাবারের স্বাদ নেওয়া অনেকটাই কঠিন, শিক্ষার্থীরাও এর বাইরে নয়। তাই প্রয়োজনের তাগিদেই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ফাস্টফুড। এই খাবারকে আরো জনপ্রিয় ও নতুন কিছু পণ্যের স্বাদ পরিচিত করাতেই মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। অনেক ইন্টারেস্টিং ফুডস আছে, আমরাও ইন্টারেস্টেড। এটা আমরা করছি যে স্টুডেন্টদের সাথে যেন রেস্টুরেন্টগুলোর একটা রিলেশনশিপ হয়। ইভেন্ট ফ্যাক্টরির তত্ত্বাবধানে অনুষ্ঠানে কলম্বাস কফি, হ্যাশট্যাগ, গ্রামস ক্যাফে সহ 8টি স্বনামধন্য ফাস্টফুড ব্র্যান্ড অংশ নেয়। এছাড়া দেশীয় খাবারের বেশ কয়েকটি ব্র্যান্ডও অংশ নেয়। আমরা বিভিন্ন অরফানেজ আছে, অরফানেজে আমরা স্টুডেন্টদেরকে অঙ্কুর নামে একটি প্রতিষ্ঠান আছে, তো ওই অঙ্কুর থেকে আমরা বিভিন্ন অরফানেজে যে অরফানরা আছে তাদের জন্য একদিনের লাঞ্চের ব্যবস্থা করি। সো এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা ওই চ্যারিটি ফাংশনটা করছি, প্লাস স্টুডেন্ট অ্যান্ড রেস্টুরেন্টগুলোর সম্পর্কও ভালো করছি আমরা। শিক্ষার্থীরা এমন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান। এটা ফার্স্ট টাইম এরকম ফুড ফেস্টিভ্যাল, বাট খাবার যে খুবই ইয়ামি। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ভাস্কর নভেরা আহমেদের একটি নান্দনিক ভাস্কর্য জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাস্কর্যটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পী নভেরা আহমেদ বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রণয়নে নভেরা আহমেদের অংশগ্রহণ জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় জাতীয় জাদুঘরে নভেরা আহমেদের 40টিরও বেশি ভাস্কর্য সংরক্ষিত আছে বলেও জানানো হয়। এবারে দেশের বাইরের খবর। মিয়ানমারে আগামী মাসে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ পেছাতে পারে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দেশে অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা আর ভূমিধসের কারণে এই নির্বাচন পেছানো হতে পারে বলে জানায় তারা। তবে নির্বাচনের নতুন তারিখ সম্পর্কে কমিশনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। মঙ্গলবার নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মিয়ানমারের বিভিন্ন রাজনৈতিক দল। দেশটির বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বৈঠকে একমাত্র দল হিসেবে নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্তের বিরোধিতা করে এনএলডি। এ সময় নির্বাচনী প্রচারণায় ভালো সাড়া পাওয়ায় এবং আগামী নির্বাচনে এনএলডির জয়ের সম্ভাবনা তৈরি হওয়ায় উদ্দেশ্যমূলকভাবে ভোট গ্রহণের তারিখ পেছানো হচ্ছে বলেও দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। জাতীয় ক্রিকেট লিগের খবর। টানা দ্বিতীয় ম্যাচ হারল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। তৃতীয় রাউন্ডের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংপুরকে 13 রানে হারিয়েছে খুলনা বিভাগ। এছাড়া প্রথম স্তরের আরেক ম্যাচে ঢাকা বিভাগকে 3 উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। অন্যদিকে দ্বিতীয় স্তরে চট্টগ্রাম বরিশাল ও সিলেট রাজশাহী ম্যাচ দুটি ড্র হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল 4 উইকেট। তবে 200 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ধীমান ঘোষ ও নাইম ইসলামের ব্যাটে লড়াই চালিয়ে যায়। এই জুটিকে অবশ্য বেশি দূর এগুতে দেয়নি খুলনার মুরাদ। সপ্তম উইকেটে 62 রান যোগ করে নাইম ইসলাম আউট হন ব্যক্তিগত 38 রানে। তবে 50 তুলে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন ধীমান ঘোষ, কিন্তু দুর্দান্ত বল করা মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ধীমান 56 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত 186 রানে অল আউট হলে টানা দ্বিতীয় ম্যাচ হারে রংপুর। ম্যাচ সেরা হন 10 উইকেট নিয়ে খুলনার জয়ের কাণ্ডারি মেহেদী হাসান মিরাজ। এদিকে ফতুল্লায় প্রথম স্তরের আরেক ম্যাচে আগের দিনে 4 উইকেটে 65 রানের স্কোর নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা বিভাগ। 5 উইকেটে 104 রানের স্কোর থেকে শরীফুল্লাহর দুর্দান্ত বোলিংয়ে 115 রানেই গুটিয়ে যায় ঢাকা বিভাগ। 91 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 35 রানে 5 উইকেট হারিয়ে ঢাকা মেট্রো পরে ব্যাটিং বিপর্যয়। তবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এক প্রান্ত ধরে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন। শেষ পর্যন্ত রিয়াদের অপরাজিত 45 রানেই 3 উইকেটে জয় পায় ঢাকা মেট্রো।
অন্যদিকে বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে আগের দিনের বিনা উইকেটে 14 রান নিয়ে ব্যাট করতে নামে সিলেট বিভাগ। আগের ইনিংসে সেঞ্চুরিয়ান ইমতিয়াজকে দ্রুত ফিরিয়ে দেন ফরহাদ রেজা। রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে 143 রান তুলতেই 5 উইকেট হারায় সিলেট। 50 তুলে নিলেও সেঞ্চুরি থেকে 7 রান দূরে থাকতে আউট হন সিলেটের অধিনায়ক অলোক কাপালি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 267 রান নিয়ে দিন শেষ করে সিলেট। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। চট্টগ্রামে অপর ম্যাচে বৃষ্টির কারণে শেষ দিনের খেলা প্রায় 5 ঘন্টা দেরিতে শুরু হয়। আগের দিনের 9 উইকেটে 345 রানের সঙ্গে 1 রান যোগ করেই অল আউট হয় বরিশাল বিভাগ। এরপর চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে 52 রান তুলতে শেষ হয় চতুর্থ দিনের খেলা। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হন তামিম ইকবাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্রবাসের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা। বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখারও পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশি হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার করা হবে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক গ্রেফতারের সুবিধার্থে গাইবান্ধার এমপি লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদন, শুনানি বুধবার। টাঙ্গাইল উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঋণ খেলাপির, জানালেন রিটার্নিং অফিসার। এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে 68 লাখ ভারতীয় রুপি উদ্ধার, এখনো আটক করা যায়নি কাউকে। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।